কোথায় দুর্নীতি করেছে সেটা দলের একদমই দায়িত্ব নয়। দুজনেই যেই দিন এই ঘটনা ঘটেছিল সেই দিনই সাসপেন্ড করেছিল। কে কোথায় দুর্নীতি করবে তার দায় একদমই দলের নয়। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ, যে সততার মুখ বাংলার মানুষ দেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর ধরে বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে রেখেছেন এবং মানুষ চাইছে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। 26-এর নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে এবার চমক থাকলো প্রার্থী তালিকা। এতদিন বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন। এবার তিনি বেহালা পশ্চিম থেকে বিধানসভার টিকিট পেয়েছেন। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আর টিকিট দিল না তৃণমূল। পার্থর জায়গায় এবার লড়বেন রত্না চট্টোপাধ্যায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেহালা পশ্চিম বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। দিদি, প্রথমেই বাংলা আঙ্কের আপনাকে সারা নমস্কার। দিদি, 2021-এ বেহালা পূর্বের বিধায়ক ছিলেন এবং সেখান থেকে 2026-এ বেহালা পশ্চিম থেকে আপনাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সেক্ষেত্রে লড়াইটা কতটা চ্যালেঞ্জের, কি মনে হচ্ছে? প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেহেতু আমি, তাই লড়াইটা একদমই চ্যালেঞ্জের নয়। বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরোটা নিয়ে বেহালা, এবং বেহালার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। এবং আপনারা সকলেই জানেন 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সাংসদ হন, তিনি যাদবপুর থেকে হয়েছিলেন এবং তখন যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বেহালা পূর্ব পশ্চিম ছিল। তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বেহালার মানুষের একটা ভালোবাসা আছে, শুভেচ্ছা আছে, আশীর্বাদ আছে। তাই আমি এটা একদমই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি না। বেহালা পূর্বে যেভাবে আমি 5 বছর কাটিয়েছি এবং ইলেকশন করে জিতে এসছিলাম, ঠিক সেইভাবে বেহালা পশ্চিমেও আমি ইলেকশনে দাঁড়িয়েছি এবং অবশ্যই অনেক ভোটে জিতে আবার আমি দ্বিতীয়বারের জন্য বিধায়ক। দিদি, বেহালা পশ্চিমে পার্থবাবু ছিলেন দীর্ঘদিনের বিধায়ক এবং তিনি মন্ত্রিসভার মন্ত্রীপদও সামলেছেন। সেই জায়গা থেকে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তিনি জেলে গিয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেহালা পূর্ব থেকে আপনাকে বেহালা পশ্চিমে দেওয়া হলো, মানুষ সেটা কিভাবে গ্রহণ করে? দেখুন, কে কোথায় দুর্নীতি করেছে সেটা দলের একদমই দায়িত্ব নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে সর্বোচ্চ দলনেত্রী যিনি এবং যিনি জেনারেল সেক্রেটারি, দুজনেই যেই দিন এই ঘটনা ঘটেছিল সেই দিনই সাসপেন্ড করেছিলেন। তারপর থেকে তিনি আর দলেও আসেননি, দলেও ফেরেননি, দল তাকে টিকিটও দেয়নি। বেহালা পশ্চিম তারপরেও ইলেকশন করেছে 2024 সালে লোকসভা ইলেকশনে মালা রায়কে প্রায় 15,000 ভোটের বেশি ভোটে জিতিয়েছিল। অতএব কে কোথায় দুর্নীতি করবে তার দায় একদমই দলের নয়। এবং আমি বেহালা পশ্চিমে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি। অতএব আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ, যে সততার মুখ বাংলার মানুষ দেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর ধরে বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে রেখেছেন এবং মানুষ চাইছে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে আমরা বাংলায় সুস্থভাবে বাঁচতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই নারীদের মহিলাদের যে সম্মানটুকু সেটুকু অক্ষুণ্ণ থাকবে। তাই আমি মনে করি যে কোথায় কি দুর্নীতি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাদের একদমই মাথা না ঘামিয়ে আমরা এগিয়ে যাই এবং বেহালা পশ্চিমের মানুষকে আশ্বাস দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তখন নিশ্চিন্তে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। দিদি, বেহালা পূর্বে আপনি যেভাবে কাজ করেছেন সেই মানুষ দেখেছেন, বেহালা পূর্বের মানুষ, তো বেহালা পশ্চিমে সেটা কিভাবে প্রচার করবেন? কেন এটা আপনার কাছে একটা নতুন জায়গা, কিভাবে দেখছেন? দেখুন, বেহালা পূর্বে যে সমস্ত সমস্যাগুলো যখন কাউন্সিলররা আমার কাছে এসছে আমি সেইভাবে মিটিয়েছি। এমএলএ ফান্ডের পুরো টাকাটা আমি 1 টাকাও বাকি রাখি না। পুরো টাকাটা আমি 5 বছর ধরে বেহালা পূর্বে উন্নয়নে কাজে লাগিয়েছি। বিভিন্ন সময় সরকার থেকে যা
পরিষেবা মানুষকে দিয়েছে পশ্চিমবঙ্গে, আমি বেহালা পূর্বে পৌঁছে দিয়েছি। বেহালা পশ্চিমেও তাই। বেহালা পশ্চিমে এখন তো আমি জানি না, সবে আমাকে নামটা ঘোষণা করা হয়েছে। বেহালা পশ্চিম আমি এখন ঘুরবো, মানুষের সঙ্গে কথা বলবো, এখানে যা যা সমস্যাগুলো আছে শুনবো। অবশ্যই আমার মাথায় একটা সমস্যা আছে, যেটা আমি অবশ্যই করার খুব চেষ্টা করব, সেটা হলো বিদ্যাসাগর হসপিটাল। কারণ একটা সরকারি হসপিটাল এখানে আছে, অথচ পরিষেবা কিন্তু খুব কমে আসছে দিন দিন। তাই বিদ্যাসাগর হসপিটালটা যাতে বেহালার মানুষের সুবিধে হয়, বিভিন্ন মানে এখানে প্রচুর যন্ত্রাংশ আছে, প্রচুর ভালো জিনিস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা বিদ্যাসাগর হসপিটালে ঢুকেছেন কিনা জানি না, কিন্তু ডাক্তারের একটু অভাব আছে। সেইগুলো আমি মেটানোর চেষ্টা করবো, মমতার সাথে কথা বলবো, এবং আর যা যা প্রবলেমগুলো আমি বেহালা পশ্চিমে দেখবো, অবশ্যই সেই সমস্যাগুলো আমি 5 বছরে মেটানোর চেষ্টা করবো। এবং MLA ফান্ড থেকে আমরা যে টাকাটা পাই, সেটা পুরোটাই যাতে বেহালা পশ্চিমে খরচ হয়। দিদি, মহেশতলাবাসী আপনার মায়ের মতন, কস্তুরী দাসের মতন একজন MLA কে পেয়েছিলেন। তারপরে তিনি যখন মারা যান, তারপরে আপনার বাবা প্রদ্যুম্ন চন্দ্র দাস, তিনিও দীর্ঘদিন ধরে বিধায়ক পদ সামলেছেন। এবার আপনার ভাই সুভাষিস দাস নতুন ক্যান্ডিডেট মহেশতলা, বলাই চলে, কি বলবেন? দেখুন, আমি গর্বিত যে আমরা পরিবারের যে 4 জন, আমার বাবা, মা, আমি, আমার ভাই। আমার দাদা ছিলেন, দাদা 15 সালে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আপনারা জানেন। ও খুব সক্রিয়ভাবে রাজনীতিটা করতো। ও মরে যাওয়ার পর, মারা যাওয়ার পর, সুভাষিস ভাই, আমার যে ছোট ডাকনাম ছোট নাম, আপনারা সকলে জানেন, ও মানে দায়িত্বটা নিয়েছিল। তারা যে কাজগুলো করতো সেই কাজগুলোর দায়িত্ব মহেশতলার মানুষ তখন ওকে ধরেছিল যে তুমি আমাদের সঙ্গে থাকো। তো এবং আমি যতটুকু জানি যে ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়া সত্ত্বেও মহেশতলার প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে ও অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং খুব অ্যাক্টিভ, প্রচন্ড কাজ করে। এবং অভিষেক নিজে উদ্যোগী হয়ে ওকে টিকিট দিয়েছে। কারণ আপনারা জানেন, আমার বাবা এবছর প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন যে আমার বয়স 80 হয়ে গেছে, আমি আর ইলেকশনে দাঁড়াবো না। সেক্ষেত্রে অভিষেক সুভাষিসের মানে আমার ছোটনের উপর নির্ভর করেছে। এবং আমি বিশ্বাস রাখি, ও যে ধরনের পরিশ্রমী ছেলে, মহেশতলা ঠিক আমার মা বাবা যেভাবে চালিয়েছে, ও ঠিক সেইভাবেই চালাবে। আপনার নাম ঘোষণা করার পরে বাবার সঙ্গে কথা হয়েছে? দেখুন, বাবার সঙ্গে তো কথা হতেই থাকে। আমার দুর্ভাগ্য যে এখনো বাবাকে গিয়ে একটা প্রণাম করে আসতে পারিনি। কারণ নাম ঘোষণার পর থেকে এত মানুষ এসছে, এত ফোন কল অ্যাটেন্ড করতে হয়েছে, মিডিয়া এসছে। এখন কিছুক্ষণ বাদে যাবো, বাবাকে একটা প্রণাম করে আসবো। এবং বাবা তো অবশ্যই খুশি যে 21 সালে যখন টিকিট পেয়েছিলাম তখনও বাবা খুব খুশি ছিল। এবারে দ্বিতীয়বার দল আবার আমার খুব আস্থা রেখে টিকিট দিয়েছে, এবারেও খুব খুশি। আমরা দেখেছিলাম যে যখন দুলালবাবু মানে বলেছিলেন যে এই বছর ভোটে দাঁড়াবেন না, সেই সময় আপনাকে সঙ্গে নিয়েই সেই খবরটা আমরা সম্প্রচার করি। আজকের দিনে কেমন লাগছে? দেখুন, একটা কথা বলি যে আমার বাবা খুব পরিশ্রম করে জীবনে দাঁড়িয়েছে। এমন নাকি আমার বাবা এসছেন, বসেছেন, দেখেছেন, জিতে গেছেন। আমার বাবা অত্যন্ত ছোটবেলা থেকে খুব লড়াই করে, পরিশ্রম করে এক জায়গায় দাঁড়িয়েছে। এবং আমার বাবা এখন বলে যে আমি যখন সেই দিনে ফিরে যাই, যেদিন বাংলাদেশ থেকে এসেছিলেন 1947 বা 48 সালে আমার বাবা বাংলাদেশ থেকে এসেছিল। তো সেই যে লড়াই, সেই লড়াই থেকে উনি আজকে MLA হয়েছেন, মহেশতলার চেয়ারম্যান হয়েছেন। আমার বাবা বলেন আমি অনেক কিছু পেয়েছি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। তো তিনি একদম সন্তুষ্ট জীবনে। উনি বলেছেন আমার আর কিছু পাওয়ার নেই, বেসিক্যালি আর কিছু পাওয়ার নেই, আমি সব কিছু পেয়েছি। ভগবান আমাকে যা দিয়েছেন অনেক বেশি দিয়েছেন। তো বাবা এখন বিশ্রাম নিতে চায়, নিজের মতন করে কাটাতে চায়। দিদি, বেহালা পশ্চিমে জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবো? কত পার্সেন্ট বলবো? 100% কম হয়ে যাবে, 1000% বিশ্বাসী। এবং আমার মনে হয় আমি বেহালা পূর্বে যে ভোটে জিতেছিলাম তার থেকে বেশি ভোটেছি। অনেকেই এবছর ভেবেছিলেন ফের মমতার ঘনিষ্ঠ বৃত্তে দেখা যাওয়া শোভন চট্টোপাধ্যায় বিধানসভার টিকিট পেতে পারেন। সেক্ষেত্রে পার্থ বেহালা পশ্চিমের নাম শোনা গিয়েছিল, তবে শোভন নয়, সেই সিটেই এবার লড়তে চলেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।
এই সমীকরণের মাঝেই রত্না স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র বদল নিয়ে তার আপত্তি নেই। তার কথায় দল যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করবেন, কেন্দ্র নয়, কাজটাই বড় কথা। বেহালা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলাহান।